তোমরা মেবি তার আগের ক্লাস পর্যন্ত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা করেছো, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি। আমার যতটুকু মনে পড়ে মেশিন ল্যাঙ্গুয়েজ না, এটা না, অ্যাসেম্বলি ভাষা। এবং এটাও শিখেছিলে যে মেশিন ভাষার পর যে ভাষাটা প্রথম আসে, দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তবে অ্যাসেম্বলি ভাষা নিজে একটা মেশিন ভাষা। এতটুকু পর্যন্ত আমি তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, তারপর তো আজকের ক্লাসটা। এবার আসো অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা। অ্যাসেম্বলি ভাষার প্রথম সুবিধা হচ্ছে এই ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। অনেক সহজ এই কারণে, যান্ত্রিক ভাষায় 1010 দিয়ে আমাকে কোডটা লিখতে হতো, আর এখানে আমি বর্ণ ব্যবহার করতে পারছি, যেই বর্ণটা আমার রেগুলার লাইফে আমি ইউজ করি। তারপরেও একটা বিষয় আছে যে এই বর্ণগুলো দিয়ে যেই ওয়ার্ডটা আমি ইউজ করছি সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। তার তথাপিও এটা যান্ত্রিক বা বাইনারি ভাষার তুলনায় যথেষ্ট সহজ ছিল। সহজে প্রোগ্রামের ভুল ধরা যায় এবং প্রোগ্রাম পরিবর্তন করা যায়। বাইনারির থেকে অপেক্ষাকৃত সহজে ভুল ধরা যায় এবং প্রোগ্রাম পরিবর্তন করা যথেষ্ট সহজ। কার থেকে? বাইনারি থেকে। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে। বাইনারি থেকে প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে। এবার আসো অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। আচ্ছা, একটা কোন অসুবিধাটা আছে যেটা যান্ত্রিক বা বাইনারি ভাষায়, ওইটা হচ্ছে একটা বড় সুবিধা, আর অন্যান্য সকল ভাষার ক্ষেত্রে একটা বড় অসুবিধা। দেখি কার মাথায় আসছে পয়েন্টটা। একটা অনুবাদক লাগবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। একটা অনুবাদক লাগবে। বাইনারি ভাষায় কম্পিউটারকে বোঝানোর জন্য কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, কিন্তু অ্যাসেম্বলি ভাষা থেকে শুরু করে আর যত ভাষা আবিষ্কার হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কি লাগবে? অনুবাদক লাগবে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের বইতেও যদি এই পয়েন্টটা শুরুতে দেয়া নাই, তোমরা প্রত্যেকে এই পয়েন্টটাই শুরুতে দিবে, ঠিক আছে? প্রথম অসুবিধাটা কি? প্রোগ্রাম রচনা সম্পর্কে ধারণা রাখতে হয়। এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। আচ্ছা, এই পয়েন্টটা কেন অ্যাসেম্বলি ভাষায় দেওয়া হয়েছে? যদিও অ্যাসেম্বলি ভাষাটা মানে আপগ্রেডেড ল্যাঙ্গুয়েজ ইফ ইউ কম্পেয়ার উইথ বাইনারি, বাট অ্যাসেম্বলি ভাষা নিজেই কিন্তু একটা মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। যার কারণে অ্যাসেম্বলি ভাষা দিয়ে কোনো কোডিং করতে হলে তোমাকে অবশ্যই প্রোগ্রাম মেশিন সম্পর্কে, প্রোগ্রামারকে একটা ধারণা রাখতে হবে। আচ্ছা, ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। একটাই মেশিনে তুমি একটা অ্যাসেম্বলি ভাষা কোড করলে আরেকটা মেশিনে যে তুমি যদি সেটা রান করাতে চাও চলবে না। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষাকে কোড করতে হবে। এই ভাষায় প্রোগ্রাম রচনা যান্ত্রিক ভাষার তুলনায় যথেষ্ট কষ্টসাধ্য। আচ্ছা, আসল পয়েন্ট এখানে মিক্স হয়েছে যে অ্যাসেম্বলি ভাষায় একটা অনুবাদক অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। আমি অবশ্যই এটা এখানে আবার দিয়ে দিব, বাট তোমরা অবশ্যই লিখবে। এটা তোমাদের বইতে দেয়া নাই বলে এখানেও নাই, বাট আমি অবশ্যই দিয়ে দিব। এটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। এটা কি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ক্লাসে? না ম্যাডাম, এটা দেখানো হয়নি। আচ্ছা, এখানে মেইন পার্থক্যটা দেখো, আমি যেটা বারবার বলছিলাম, এই যে এইটা বেসিক্যালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে C003, এটা তার মানে এমন হতে পারে এটা কোনো মেমোরির অ্যাড্রেস, কম্পিউটারের মেশিনটার মেমোরি অ্যাড্রেস, এবং সেখানে এই সেল নাম্বার এটা, আর এটা হচ্ছে তোমার ইনপুটটা কোথায় জমা থাকবে, আউটপুটটা কোথায় জমা থাকবে। এটা হচ্ছে পরের সেলের ইনপুটটা কোথায় জমা থাকবে, আউটপুটটা কোথায় জমা থাকবে। তার মানে এটা দিয়ে তুমি বুঝতে পারো যে এটা যে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। ও সরাসরি কার সাথে এক্সেস করছে? মেমোরির সাথে এক্সেস করছে। এবার এইখানে আসো, এইটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন। বাইনারিতে কি হতো? এখানে 1010 এরকম হতো, আর এখানে দেখো লোড, LDA মানে হচ্ছে লোড, STA মানে স্টার্ট করো, লোড করো, স্টার্ট করো। কাকে স্টার্ট করো? এই যে এই রেজিস্টারটাকে, এটা হচ্ছে ক্লিয়ার করতে বলেছে রেজিস্টারটাকে, আর এটা হচ্ছে অ্যাকুমুলেটরটাকে আবার স্টার্ট করতে বলেছে। জাম করতে বলেছে, কোথায় জাম করতে বলেছে? সাইন অনে জাম করতে বলেছে। তার মানে কি?
এগুলো হচ্ছে তোমার ইনপুটে কাজ করছে, আউটপুট আসার পরে যে দেখো গো টু স্টার্ট অফ মনিটর, মানে আউটপুটটা তোমাকে বা অথবা ইনপুটটা তোমাকে স্ক্রিনে শো করানোর জন্য এই লাইনগুলো। এগুলো তোমাদের কিচ্ছু বুঝতে হবে না, বাট বুঝতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে, সরি, বুঝতে হবে এটাই হচ্ছে আমার একটা কি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। পার্থক্যটা কোথায়? বাইনারি ক্ষেত্রে এই যে আমরা এই জায়গাগুলো দেখছি, এই জায়গাগুলোতে শুধু 01 01 01 01 থাকতো, ইনফ্যাক্ট এই লাইনটাতেও। আর এই বাইনারি অ্যাড্রেসে এই জায়গাগুলোতে 01 থাকতো, বাট এই 01 না থেকে আমরা এই কোডগুলো ইউজ করছি। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে কোনো প্রোগ্রামার যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না জানে, কেউ হুট করে এই ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবে না। দেখতে মনে হচ্ছে যে কঠিন, বাট বাইনারি থেকে সহজ। আবার আমরা সি প্রোগ্রামিং এ কি লিখবো, যে সাম ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, তোমরা তো কেউ সি প্রোগ্রামিং পারো না, এই লেখাটা দেখে কি বোঝা যাচ্ছে? এ আর বি যোগ করতে হবে। হ্যাঁ, দেখেছো, এ আর বি যোগ করতে হবে। এইটা যেমন দেখেই উচ্চ স্তরের ভাষা যেমন দেখেই বোঝা যায়, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোথায় যোগের কথা বলা আছে কেউ আমাকে বলতে পারবে? কোথাও কি যোগের কথা বলা আছে? একটু দেখো তো বাবারা, বলো যে মিস, বলা থাকলেও আল্লাহ রাস্তায় কেউ কোনোদিন আমরা এটা বলতে পারবো না, ভুল হবে। এবং বিষয়টা আসলেই তাই, এখানে যে কোথায় যোগের কথা বলা আছে কেউ আমরা এখন বলতে পারবো না। আমরা শুধু এখানে দেখছি যে একটা কয়েকটা জিনিস একটু কমন লাগছে, যে মিস আমাদেরকে এখানে যে লোড টোড এগুলো একটু দেখিয়েছিল, এই লোড টোড গো টু জাম্প এগুলো একটু বুঝতে পারছি। আসলে যোগের কথা কিছু যদি বলা থাকে, যে এখানে বলা আছে মেমোরির অ্যাড্রেসে কোন ইনস্ট্রাকশনটা রাখবে, এটা মেবি ধরো এই সেলে যেটা থাকবে সেটাকে যোগ করা হবে এইটার সাথে, এরকম কিছু একটা হয়তো বা বলা আছে, বাট আমরা দেখে বুঝবো না। তার মানে কি, বাইনারি থেকে অ্যাসেম্বলি সহজ, বাট অন্যান্য ভাষা থেকে অবশ্যই সহজ না। আমরা যখন সুবিধা লিখবো অসুবিধা লিখবো, আমরা এইভাবেই করেই সুন্দর করে লিখবো। আর এইটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, যেটা তোমার পরীক্ষার খাতায় কোনোদিনও লিখতে হবে না, ইনফ্যাক্ট তোমার বইতেও নাই। কিন্তু আমার মনে হলো যে তোমাদেরকে একটু রিয়েল ভাবে বোঝায় যে আসলে রিয়েল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কেমন। তাহলে আমরা শিখলাম যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা। এবার হচ্ছে মধ্যস্তরের ভাষা। আসলে আমার এই থিওরি পড়াতে এত বেশি কম ভালো লাগে, কম শান্তি লাগে, একটু প্রোগ্রামিং এ গেলে ভালো লাগতো। তো এই থিওরি গুলো আবার না পড়ালেই নয়, যার কারণে পড়াচ্ছি। তো তাড়াতাড়ি করে প্রোগ্রামিং করতে আমাদের যে মানে অ্যাপ লাগবে, অ্যাপটার নাম একটু দিয়ে দিন। মিস তো দিয়ে দিয়েছি বাবা, এই তোমাদের চ্যাট পাইনি অপশনে আমি। দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লাস শেষে দিয়ে দিব। আপনি আপনি এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন, অথবা আমার ইনবক্সে, অথবা মেসেঞ্জারে আমাদের গ্রুপে। আমি অলরেডি এখানে দিয়েছি, আর আমি তাহলে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। কারণ একদম ম্যাডাম ছোট্ট মেসেঞ্জারে বিষয়। থাকলে অনেক সময় ওটা হারায় যায়, অনেক নিচে চলে যায়। রাইট, আমি তাহলে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম বাবা। আচ্ছা, মধ্যস্তরের ভাষা সি কে, আচ্ছা মধ্যস্তরের ভাষা কি, অথবা তোমার কোশ্চেন আসবে সি কে কেন মধ্যস্তরের ভাষা বলে। ধরো মিস যদি এমন একটা কাজ করি, এটা একটা স্তর, ধরো এটা ফার্স্ট স্টেজ, আর এটা সেকেন্ড স্টেজ, আর এখানে কিছু একটা আছে যেটা ফার্স্ট স্টেজেও কমন, সেকেন্ড স্টেজেও কমন। তখন আমরা এটাকে কি বলবো বলতো, এটাকে কোন স্তর বলবো? কে বলতে পারবে এটাকে তখন কোন স্তর বলা উচিত? এটা আসলে তো এটা সেকেন্ড, বলতে পারো যে মিস এটা যদি ফার্স্ট স্টেজ হয় তাহলে এটা তো সেকেন্ড স্টেজ হতো। নো, এটার মধ্যে দুইটা স্টেজই কমন, এটা সেকেন্ড স্টেজ না। এক একটা স্টেজে বা একটা স্তরে অনেক কিছু থাকে, হিউজ জিনিস থাকে, বাট এখানে যে হিউজ জিনিস তা নয়, বাট ও এমন একটা জিনিস ওর মধ্যে প্রথম স্তরের বৈশিষ্ট্য রয়েছে, দ্বিতীয় স্তরের বৈশিষ্ট্য রয়েছে। তখন আমরা কি বলবো, এটাকে বলবো মিড লেভেল বা মধ্য স্তর, মিড লেভেল বা মধ্য স্তর। ঠিক এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়েছে প্রোগ্রামিং ভাষাতে। মধ্য স্তরের ভাষা, একটা ভাষা রয়েছে যে ভাষাটা
তার পূর্বর স্তর এবং পরের স্তর দুইটার বৈশিষ্ট্যই বহন করছে। তাহলে আমরা দেখি যে আসলে বিষয়টা কি। যে ভাষায় উচ্চ স্তরের ভাষা ও নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান তাকে মধ্য স্তরের ভাষা বলে। তোমাদের এই সি কে কেন মধ্যস্তরের ভাষা বলা হয় অথবা মধ্যস্তরের ভাষা কি, এইটা খুব আমারও খুব পছন্দের একটা কোশ্চেন, কারণ এটা অনেক কিছু মিন করে, এটা জানা উচিত। আর এই কোশ্চেনটা তোমাদের খুব আসে, যদি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কেউ করতে চায়, একটা ভালো কোশ্চেন কেউ করতে চায়, 1 অথবা 2 এর জন্যই ম্যাক্সিমাম সময় সি কে কেন মধ্যস্তরের ভাষা বলা হয় এটা আসে। অথচ এটার আনসার কিন্তু জাস্ট কয় লাইনে, 2 লাইনে। যে ভাষায় উচ্চ স্তরের ভাষা ও নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান তাকে মধ্য স্তরের ভাষা বলা হয়। আচ্ছা, আমরা একটু আগেই বুঝে গিয়েছি, তার মানে কি এই ভাষাটায় উচ্চ স্তরের ভাষা বৈশিষ্ট্য রয়েছে, নিম্ন স্তরের ভাষা বৈশিষ্ট্য রয়েছে। এবং কোশ্চেন দেখে বুঝে গিয়েছো কোন ল্যাঙ্গুয়েজটা মধ্যস্তরের ভাষা, বলতো? সি শার্প। সি অথবা সি শার্প, বাট আমরা এখানে সি নিয়ে কথা বলবো। তার মানে আমরা এতটুকু বুঝে গেলাম কোশ্চেন দিয়ে যে সি হচ্ছে একটা মধ্যস্তরের ভাষা। ঠিক আছে, সি যদি মধ্যস্তরের ভাষা হয় তাহলে সির মধ্যে কার কার বৈশিষ্ট্য বিদ্যমান? রুবায়েত ছাড়া অন্য কেউ বলো, সির মধ্যে কার কার বৈশিষ্ট্য বিদ্যমান? ম্যাম নিম্ন স্তর আর উচ্চ স্তর। ভেরি গুড, থ্যাংক ইউ। একটা হচ্ছে নিম্ন স্তর, আর একটা হচ্ছে উচ্চ স্তর। ম্যাকাওটাকে বলছিলাম যে এটা চেঞ্জ করতে, এডিটর। আচ্ছা, নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য কি জানো? এটা যেন কোন ভাষাটা? এই দুজন ছাড়া অন্য কেউ আনসার দাও। নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্যটা যেন কি, কে বলতে পারবে? নিম্ন স্তরের ভাষা কোনগুলো বাবারা? যান্ত্রিক ভাষা আর হচ্ছে অ্যাসেম্বলি। বাইনারি। ও সরি, হ্যাঁ বলো মুনিয়া, বলো। বাইনারি না? হ্যাঁ, বাইনারি ভাষা। আমরা নিম্ন স্তরের ভাষা শিখেছি যে প্রথমে এর আগে যে বলেছো, থ্যাংক ইউ। নিম্ন স্তরের ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা, সেটা কোনটা? বাইনারি ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। তার মানে সি কি তাহলে যান্ত্রিক ভাষা? না, সি তাহলে কি? আমরা জানি যে সি একটা উচ্চ স্তরের ভাষা, তাহলে সি কি করে আবার নিম্ন স্তর হয়? সি এর একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য না, সি এর একটা এলিমেন্ট আছে। হ্যাঁ, সেই এলিমেন্টটা দিয়ে সি কি করে, নাম হচ্ছে পয়েন্টার। POINTER। সি কি করে জানো? এই পয়েন্টার দিয়ে সরাসরি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। সি ওর এই পয়েন্টার দিয়ে সরাসরি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। আর সি নিজেই একটা উচ্চ স্তরের ভাষা। সি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমাদের ABCD ব্যবহার হয়েছে। তার মানে কি পয়েন্টারের মাধ্যমে সি নিম্ন স্তরের ভাষা বৈশিষ্ট্য বহন করে এবং সি নিজে একটি উচ্চ স্তরের ভাষা হওয়াতে সি নিম্ন স্তর এবং উচ্চ স্তর দুই স্তরের ভাষা বৈশিষ্ট্য বহন করে বলে সি কে মধ্য স্তরের ভাষা বলা হয়। আবারও বলছি, সি পয়েন্টারের মাধ্যমে নিম্ন স্তরের ভাষা বৈশিষ্ট্য বহন করে এবং সি নিজেই একটি উচ্চ স্তরের ভাষা হওয়াতে সি কে কি বলা হয়? মধ্য স্তরের ভাষা। আচ্ছা, এবার দেখি এখানে কি লেখা আছে। এই ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায় এবং পয়েন্টারের মাধ্যমে নিম্ন স্তরের ভাষার মতো সরাসরি মেমোরির সাথে সংযোগ স্থাপন করা যায়। এই কারণে সি কে কি বলা হয়? মধ্যস্তরের ভাষা। C++ মধ্যস্তরের ভাষা। তোমাদের যখন এই প্রশ্নটা আসবে, এর বাইরে কেউ যদি আনসার দিয়েছো 00 দিয়ে দিব, সে আমি কলেজেও দিব এবং HSC খাতা যখন দেখবো তখন যদি তোমাদের খাতা আমার হাতে পড়ে, যার খাতা আমার হাতে পড়বে 00 দিব। কারণ কি? এবং প্রত্যেকে দিবে, প্রত্যেকটা টিচার 00 দিবে, কারণ প্রত্যেকটা টিচার খুঁজবে এই আনসারটাতে এই উত্তরটা কেউ লিখেছে কিনা, যে এই ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি বলতো? পয়েন্টারের মাধ্যমে নিম্ন স্তরের ভাষার ভেরি মতো গুড, সরাসরি মেমোরি থেকে। পয়েন্টার কথাটা বলতেই হবে।
পয়েন্টারের মাধ্যমে কি করা যায়, সরাসরি মেমোরির সাথে সংযোগ স্থাপন করা যায়। খুব মানে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট, এবং এইটাই আমরা খুঁজবো। যে কেউ যদি বলে যে মধ্যস্তরের ভাষা কেন বলে, মধ্যস্তরের ভাষা কাকে বলে এবং কেন মধ্যস্তরের ভাষা বলা হয় সি কে, তখন তোমরা জাস্ট দুইটা পয়েন্ট মাথায় রাখবে যে মিস বারবার বলেছে। একটা হচ্ছে এই ভাষায় উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায় এবং পয়েন্টারের মাধ্যমে নিম্ন স্তরের ভাষার মতো সরাসরি মেমোরির সাথে সংযোগ স্থাপন করা যায়। আর কোন কোনগুলো মধ্যস্তরের ভাষা, সি, সি প্লাস প্লাস। মজার বিষয় হচ্ছে যখন তুমি সিএসসি পড়তে যাবে বা যে কোনো প্রোগ্রামিং পড়তে যাবে এবং পৃথিবীর যে কোনো প্রান্তের ভার্সিটিতে পড়ো না কেন, হয় তোমাকে ওই ভার্সিটিটার শুরুতে তোমাকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পড়াবে, হয় সেটা সি, নয়তো সি প্লাস প্লাস, নয়তো সি স্টার, শার্প, নয়তো জাভা। কেউ কিন্তু তোমাকে পাইথন দিয়ে তোমার প্রোগ্রামিং শুরু করবে না, কেউ তোমাকে প্রোলগ দিয়ে প্রোগ্রামিং শুরু করবে না, কেউ তোমাকে সিএসএস দিয়ে প্রোগ্রামিং শুরু করবে না। এগুলো হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সি, সি প্লাস প্লাস এগুলা যে জানবে, পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং সে সহজেই বুঝতে পারবে। আমি যেমন শুরু করেছিলাম জাভা দিয়ে, আমাদের সি, সি প্লাস প্লাস না পড়িয়ে জাভা পড়িয়েছিল, এই একই। যে জাভা বুঝবে, এটা থেকে জাভাটা একটু কমপ্লেক্স, কিন্তু এগুলো হচ্ছে সব বেসিক ল্যাঙ্গুয়েজ। পৃথিবী আজ পর্যন্ত অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে সি প্লাস প্লাস জাভা দিয়ে, ওয়ারেজ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো 2 বছর এক্সটেন্ড করা নাই, পরবর্তীতে এগুলোর ভার্সন চেঞ্জ হয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, বাট আজ পর্যন্ত এই সি, জাভা এগুলো ওদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এগুলো দিয়ে তুমি পৃথিবীর যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারো। এগুলো এত পাওয়ারফুল, এত এগুলোর সিনটেক্স এত পাওয়ারফুল, এগুলো হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবং কেন এগুলো বেসিক, কারণ এই যে সির নাম ডাক সবচেয়ে বেশি এই কারণেই, ওর এই বড় একটা পয়েন্টের জন্য যে সি হচ্ছে একটা মধ্যস্তরের ভাষা। সে চাইলে তোমার নিম্ন স্তরের মেশিন ল্যাঙ্গুয়েজের মতো সরাসরি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে একটা পাওয়ারফুল বৈশিষ্ট্য একটা উচ্চ স্তরের ভাষার জন্য। আচ্ছা, মধ্যস্তরের ভাষার উদাহরণ সি প্রোগ্রামিং। ম্যাম, তাহলে সি তো মূলত উচ্চ স্তরের ভাষা, পয়েন্টার ব্যবহার করার ফলে সে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা বৈশিষ্ট্য বহন করে, তার মানে কি সে নিজে উচ্চ স্তর, চাইলে সে নিম্ন স্তরের ভাষার মতো কাজ করতে পারে। বুঝতে পেরেছো বাবা? এর জন্যই ওকে বলা হয় মধ্যস্তরের ভাষা। অন্য কোন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ চাইলেই সে মেশিন ল্যাঙ্গুয়েজ হতে পারে না, বাট সি পারে। এর জন্যই সি এত পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, উচ্চ স্তরের ভাষা। এবার চলে আসো, আমরা উচ্চ স্তরের ভাষায় চলে আসলাম। যে ভাষা মানুষের ভাষার সাথে মিল রয়েছে এবং লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, তাকে উচ্চ স্তরের ভাষা বলে। মানে যত ধরনের এর আগ পর্যন্ত যত ধরনের লাইবিলিটিস ছিল, যত ধরনের অবস্টাকল ছিল, যত ধরনের বাধা বিপত্তি ছিল প্রোগ্রামিং নিয়ে, সব আস্তে আস্তে আমাদের কাছে হালকা হতে থাকে যখন আমরা পা রাখলাম থার্ড জেনারেশন বা উচ্চ স্তরের ভাষা। তৃতীয় প্রজন্ম বা উচ্চ স্তরের ভাষা যখন আবিষ্কার হলো, সেটা কোনটা? সি। প্রথম সি আবিষ্কার হলো, সেই সিতে দেখা গেল আমরা মানুষ যেভাবে এবিসিডি লিখে তার নিজের মনের ভাব প্রকাশ করছে, সেভাবে প্রোগ্রামিংও লিখছে। কিছু সিনটেক্স শুধু জানতে হয়, তাছাড়া বাকি সবকিছু অন্য ভাষা প্রজন্মের ভাষা থেকে অনেক সহজ ছিল। যেমন আমি আমার কম্পিউটার বসে একটা সি প্রোগ্রামিং কম্পাইল করলাম, সেটা চাইলে আমি তোমার কম্পিউটারে বসে রান করাতে পারি, যেটা এর আগ পর্যন্ত কোনো প্রোগ্রামিং দিয়ে করতে পারছিলাম না। আবার সি প্রোগ্রামিং এর একটা বড় বৈশিষ্ট্য কি, একটু আগেই শিখলাম, যেটা আমি চাইলে তোমার নিম্ন স্তরের ভাষাতেও ব্যবহার করতে পারি। তো যাই হোক, যে ভাষা মানুষের ভাষার সাথে মিল রয়েছে এবং লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, তাকে উচ্চ স্তরের ভাষা বলে। বহুল ব্যবহৃত উচ্চ স্তরের ভাষা হচ্ছে বেসিক, কোবল, সি, সি প্লাস প্লাস, প্যাসকেল, ফরট্রান, পাইথন। মজার বিষয় হচ্ছে পাইথনও কিন্তু একটা অবশ্যই উচ্চ স্তরের ভাষা। বেসিক, কোবলটা এখন আর মেবি ইউজ হয় না, প্যাসকেলটাও না, ফরট্রানটাও না, বাট সি, সি প্লাস প্লাস নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, মাঝখানে অ্যাড হয়েছে পাইথন। এরকম হাজার হাজার প্রোগ্রামিং, জাভা হচ্ছে, জাভা স্ক্রিপ্ট, সব হচ্ছে বহুল ব্যবহৃত উচ্চ স্তরের ভাষা।
এর আগে পর্যন্ত প্রথম প্রজন্মের ভাষাতে কোনটা ছিল? শুধু বাইনারি। দ্বিতীয় প্রজন্মে শুধু অ্যাসেম্বলি। থার্ড জেনারেশন থেকে মানে এট এ টাইম তোমার অ্যারাউন্ড 50 ল্যাঙ্গুয়েজ তোমার ক্রিয়েট হয় উইদিন জাস্ট 1 ইয়ার্স এর মধ্যে। তখন থেকে আসলে বড় রেভলিউশনটা হয়, যেটা হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ উইথ হিউম্যান বিং, মানে মানুষের ব্যবহারযোগ্য অনেক সহজ কিছু ল্যাঙ্গুয়েজ। সেগুলো কি কি ছিল আবার? আচ্ছা, তোমাদের এই নামগুলো জানা অনেক জরুরি বাবা, কারণ আমরা টিচাররা তোমাদেরকে কিভাবে বিপদে ফেলি জানো? আমরা টিচাররা তোমাদেরকে বলি বেসিক কোন প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, কোবল কোন স্তরের ভাষা, সি সি প্লাস প্লাস কোন প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, প্যাসকেল কোন প্রজন্মের ভাষা, ফরট্রান কোন স্তরের ভাষা, পাইথন কোন প্রজন্মের ভাষা। যে কোনো একটা যদি আসে, তুমি যদি না জানো, তুমি যদি মুখস্থ না জানো যে এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, তুমি চিন্তা করো তোমার কি ঘটনাটা ঘটবে। ম্যাডাম তাহলে সি প্লাস প্লাস কি মধ্য স্তরের ভাষাও আবার উচ্চ স্তরের ভাষাও? হ্যাঁ বাবা, সি সি প্লাস প্লাস মধ্য স্তর বলে তো প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম, এর মধ্যে কিন্তু মধ্য স্তর শুধুই মাত্র সি সি প্লাস প্লাস। ও নিজে কিন্তু একটা থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের ভাষা, উচ্চ স্তরের ভাষা, কিন্তু ওর একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? যে চাইলে সি এবং সি প্লাস প্লাস নিম্ন স্তরে যেতে পারে, এর জন্য এরা আলাদাভাবে মধ্যস্তর। কিন্তু ওরা নিজেরা কিন্তু অবশ্যই উদাহরণ, কার উদাহরণ? উচ্চ স্তরের ভাষার উদাহরণ। এটা তার একটা এক্সট্রা বৈশিষ্ট্য যে সে একটা মধ্যস্তরের ভাষা। বাট অবশ্যই উচ্চ স্তরের ভাষার এক্সাম্পল দিলে সবার আগেই তোমরা লিখবে সি এবং সি প্লাস প্লাস। সায়েন্টিস্টরা এই দুটো ভাষা দিয়ে প্রথম তারা পৃথিবীতে বললো যে হ্যাঁ, হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো, হুবহু হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো আমরা একটা ভাষা আবিষ্কার করেছি, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো অত বেশি কোড ফলো করবে না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো আমাকে মেমোরি অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে না। মানে সি সি প্লাস প্লাস অন্য বাইনারি আর অ্যাসেম্বলি থেকে 1000 গুণে সহজ। কিন্তু আবারও বলছি, মধ্যস্তরটা কিন্তু স্তরের মধ্যে, দেখো তোমাদের এক্সাম্পলের মধ্যে তো আমি স্তরে দেইনি, ওকে ঢুকাইনি, কারণ মধ্যস্তর হচ্ছে একটা আলাদা একটা স্তর, যেটা হচ্ছে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য তার সি এবং সি প্লাস প্লাস। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অবশ্যই আবারও বলছি এক্সাম্পল গুলো মুখস্থ করব, নামগুলো মুখস্থ করব। তোমাদের বইতে যদি আরো অতিরিক্ত নাম থাকে অবশ্যই সেই নামগুলো মনে রাখবে। উচ্চ স্তরের ভাষার সুবিধা। এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায়, যেটা আমি বললাম যে সবচেয়ে বড় সুবিধা ছিল আমার প্রোগ্রামটা আমি তোমাদের যে কোনো কম্পিউটারে রান করাতে পারবো। নিম্ন স্তরের ভাষা থেকে উচ্চ স্তরের ভাষা শেখা অনেক সহজ, অবশ্যই অনেক সহজ। এই ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়, যেহেতু আমাদের নিজেদের ভাষা, আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম লিখতে পারবো। এই ভাষায় লাইব্রেরি ফাংশন ব্যবহার করা যায়। লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে একটা প্যাকেজ ফাংশন, একটা ফাইল, ওই ফাইলের মধ্যে হাজার হাজার ফাইল দেওয়া আছে। যেমন তোমরা একটা লাইব্রেরি ফাংশন প্রত্যেকটা সি প্রোগ্রামে ব্যবহার করবে, সেটা হচ্ছে আজকে একটু বলে দেই, হ্যাশ include stdio.h। আচ্ছা, এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। লুক এট হিয়ার, এইটা একটা লাইব্রেরি ফাংশন। এটা কেন লাইব্রেরি ফাংশন জানো? এটা পূর্ণ রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তোমার ইনপুটের জন্য আমরা কি লিখি? ইনপুটের জন্য অ্যাড লিখি, সাব লিখি, তারপর এই প্লাস চিহ্ন ইউজ করি, মাইনাস চিহ্ন ইউজ করি। আউটপুটের জন্য লিখি প্রিন্ট মানে যে এটা তোমার মনিটরে দেখানো, এই যে প্রিন্ট মানে মনিটরে দেখানো। তারপরে অ্যাড মানে যে যোগ করা, সাব মানে হচ্ছে বিয়োগ করা। এই সবগুলো কাজ এই stdio এর মধ্যে বলা আছে।
stdio একটা ফাইল, যে ফাইলের মধ্যে হাজার 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 সাব ফাইল আছে বা সাব ফাংশন আছে, যেমন অ্যাড নামে একটা ফাংশন আছে, প্রিন্ট নামে আছে, তারপর ধরো তোমার সাব নামে আছে, তারপর ধরো তোমার সিএলআর মানে হচ্ছে স্ক্রিনটাকে ক্লিয়ার করো। এইসব ফাংশন গুলা কার কাছে আছে? stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে আছে। এরকম কোন একটা ফাইলের মধ্যে যখন আরো অনেকগুলো ফাইল ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, সেই ফাইলটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। অথবা এবার আসো পরের সুবিধাটা, প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকলেও চলবে। এখানে আসলে কোন পয়েন্টটা বলা হয়েছে শুনি, কে বলতে পারবে? প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকলেও চলবে, এটা কোন পয়েন্টটা একটু বলবে? লিখিত প্রোগ্রাম। না, লিখিত প্রোগ্রাম না বাবা, মিস কম্পিউটার ইলেকট্রনিক কিছু। এটা না ম্যাম বাবা। যান্ত্রিক ভাষা। হ্যাঁ মানে তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ বাট এক্সাক্টটা বলছো না। এর আগ পর্যন্ত মানে যান্ত্রিক ভাষা মানে হচ্ছে আমাদের কম্পিউটারে আর কি। তো এর আগ পর্যন্ত যান্ত্রিক ভাষা বলো, অ্যাসেম্বলি ভাষা বলো, ওই যে মেমোরির অ্যাড্রেস সম্পর্কে একদম এক্সাক্ট ধারণা থাকতে হতো, যে আমার এই যোগ করো a+b এটা কোন মেমোরিতে যে থাকবে, কোন সেলে যে থাকবে, সেটা আমাকে জানতে হতো। বাট এই উচ্চ স্তরের ভাষায় চলে আসার পর এটা আমার জানার কোনো প্রয়োজন নাই। এখন কোন সায়েন্টিস্ট যদি এটা চায় যে হ্যাঁ আমি সরাসরি মেশিন দিয়ে এক্সেস করব, সে সি প্রোগ্রামিং যাবে, পয়েন্টারে যেয়ে এবার মেমোরিকে এক্সেস করবে। বাট আমি যদি না চাই, আমার কোনো দরকারই নেই জানার যে কম্পিউটারের এখানে মেমোরি থাকলেও মেমোরির সেল নাম্বার কত কি কত কিচ্ছু জানার দরকার নেই। তার মানে কি, প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকলে চলে। এটা আমি তোমাদেরকে কেন এখানে বর্ণনা করলাম, যে পড়ার সময় তোমার মাথায় আসতে পারে ওরে বাপরে কম্পিউটার নিয়ে কাজ করছে, আর কম্পিউটার সম্পর্কে আসলে কম্পিউটার সম্পর্কে বলতে কম্পিউটারের ভেতরের অবস্থা সম্পর্কে ধারণা না থাকলেও চলবে, যেগুলো তোমার এর আগের স্তর পর্যন্ত প্রয়োজন ছিল। উচ্চস্তরের ভাষার অসুবিধা, এই ভাষায় প্রোগ্রাম সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, যেটা আমি বলেছি যে এই পয়েন্টটা সবার আগে থাকবে। এই ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। প্রোগ্রাম নির্ভর করতে অধিক সময় এবং অধিক মেমোরির প্রয়োজন হয়। এই কথাটা কেন বলেছে? কারণ মেশিন ভাষা বলো আর অ্যাসেম্বলি ভাষা বলো, যেহেতু ওদের কোনো অনুবাদক প্রোগ্রাম দরকার ছিল না, অতএব তারা কি করতো, সরাসরি প্রোগ্রামটাকে নির্বাহ করতো। বাট এখানে যেহেতু কম্পাইলার বলতে হচ্ছে অনুবাদক প্রোগ্রামের যেহেতু প্রয়োজন, অতএব এখানে কি হয়, সময়টা অনেক বেশি লাগে এবং অবশ্যই মেমোরির প্রয়োজনটা ওগুলোর থেকে অনেক বেশি প্রয়োজন হয়। এই ছিল আমার উচ্চ স্তরের ভাষা। আর আমাদের মনে হয় অল্প একটু সময় আছে, আমি শুধু এইটা বলছি, অতি উচ্চ স্তরের ভাষা এটা কি, চতুর্থ প্রজন্মের ভাষা। তার মানে এতক্ষণ ধরে আমরা পড়েছি যান্ত্রিক ভাষা প্রথম স্তর, অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় স্তর, আর তৃতীয় স্তর ছিল উচ্চ স্তরের ভাষা, মাঝখানেটা ছিল মধ্য স্তর, বাট ও কোনো স্পেসিফিক স্তরের মধ্যে পড়ে না। এবার হচ্ছে চতুর্থ স্তর। চতুর্থ স্তরের ভাষা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা। বা তোমরা পরীক্ষা যেটা পাবে 4GL কি, তোমরা পরীক্ষার মধ্যে যে কোশ্চেনটা পাবে সেটা হচ্ছে 4GL কি, ঠিক আছে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে ভাষাগুলো সবচেয়ে বেশি ইউজ দেখছি সেগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। যেমন তুমি যে গুগল অ্যাসিস্ট্যান্ট তোমাকে যে এন্টারটেনমেন্ট দিচ্ছে, তোমাকে যে তোমার কোশ্চেনের কোয়েরির অ্যান্সার দিচ্ছে, এই গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু একটা 4GL ল্যাঙ্গুয়েজ। 4GL ল্যাঙ্গুয়েজ হচ্ছে তুমি যখনই ইনপুট দিচ্ছ তখনই তুমি আউটপুট পাচ্ছ। এটা হচ্ছে রান টাইম প্রোগ্রামিং গুলো যে এক্সিকিউট করে, অবশ্যই এগুলো অনেক বেশি সহজ। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, হঠাৎ আমার মাথায় আসলো এর জন্য বলছি। যেমন ধরো এটা হচ্ছে গুগল ইনপুট সরঞ্জাম, এটাতে আমরা কি করি জানো, যে বাংলা টাইপ করি। এখন ধরো আমরা লিখছি যে কি লিখবো, ধরো কম্পাইলার লিখলাম, হ্যাঁ। এখন আমার বাংলা টাইপ আমি লিখি না, আমি ইংরেজি লিখলাম, এবার টাইপ করলাম, হয়ে গেল কম্পাইলার। এই যে আমি কাজটা করছি,
এটা ব্যাকএন্ডে আমি কিন্তু কোনো প্রোগ্রামিং করি নাই, বাট আমি আউটপুট পেয়ে গেলাম। এটা কিন্তু প্রোগ্রামিং করে আমার পাওয়ার কথা। তাহলে এইটার প্রোগ্রামিংটা তাহলে কে করছে? দেখেছো, এটার জন্য আমাকে, এটা হচ্ছে আমার কোড। এই যে আমি পুরো সিস্টেমটা ইউজ করছি, এই সিস্টেমটার এই প্রোগ্রামিং গুলো লেখার কারণে আমি ইউজ করতে পারছি। আমি এইগুলো কিন্তু আমি করিনি। তার মানে কি, এটা কোন এই ল্যাঙ্গুয়েজটা কি করছে তুমি চিন্তা করো। এই কোড গুলো লেখার কারণে আমি এই সফটওয়্যারটা ইউজ করতে পারছি, অথচ আমি এই কোড লিখিনি। আমি জাস্ট এখানে ইনপুট দিচ্ছি আর অটোমেটিক এই কোড নিজে থেকে তৈরি হয়ে যাচ্ছে। এগুলাই হচ্ছে 4GL। এই যেই সফটওয়্যারের কারণে, যে প্রোগ্রামিং এর কারণে অটোমেটিক প্রোগ্রামিংটা তৈরি হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে একটা 4GL ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ওপেন সোর্স, ঠিক আছে? মানে কোডিংটা হচ্ছে ওপেন, তোমার জন্য ওপেন করা আছে। এখন তুমি যদি এই কোডিংটাকে চেঞ্জ করে নতুন কিছু আবিষ্কার করো, তখন ওয়ার্ল্ড ওয়াইড তোমার আবিষ্কারটা একটা ভার্সন আকারে ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানতে পারবে। এবং দেখো, তোমরা যদি হারুন স্যারের কাছে HTML করে থাকো, এটা কিন্তু একটা HTML কোড দিয়ে করা। কিভাবে বুঝেছে দেখেছো, যে শুরুতে HTML, মানে তুমি একটু বুঝলেই, একটু পড়লেই বুঝতে পারবে যেখানে কি কাজটা করা হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য করেছি যে আমি এটা একটা বিশাল বড় ফর্মের মতো কাজ করতেছে। হ্যাঁ রাইট, অবশ্যই তাই। কিন্তু এখানে আসল প্রোগ্রামিংটা কি, ও কিন্তু HTML দিয়ে ও ডিজাইন করেছে, কিন্তু এটা কিন্তু কখনোই শুধু HTML এর হলে জীবনে এই কাজ হতো না। এই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, বলতে না বলতে জাভা স্ক্রিপ্ট দিয়ে তোমার আসল কাজটা করেছে। আসল কাজটা বলতে কি বোঝাচ্ছি, এই যে আমি লিখলাম ইংরেজিতে কম্পাইলার, সেইখানে বাংলায় কম্পাইলার লেখাটা দেখালো। মনে রাখবে, HTML শুধু পেজটাকে ডিজাইন করতে, যে পেজটা দেখছো তোমরা, এটাকে ডিজাইন করেছে HTML দিয়ে। কিন্তু ভেতরে কাজ করার জন্য কোনো বেসিক ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, সেটা বেসিক বা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ হয়, সেটা C++, C# অথবা জাভাস্ক্রিপ্ট। এবং দেখো এখানে কিন্তু আমি যেটা বলছিলাম সেটাই হলো, এই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ চলে আসছে, মানে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ হয়েছে। এবং অবশ্যই ডাটাবেজের জন্য ওরা হয়তোবা CSS বা অন্য কিছু পাইথন কিছু একটা ইউজ করেছে। আর একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তো প্রোগ্রামিং হচ্ছে অনেক সহজ জিনিস, তুমি যদি বোঝো তুমি সহজেই বুঝতে পারবে যে বিষয়টা এখানে কি হচ্ছে। তো আমি তোমাদের যেটা দেখানোর জন্য এত কিছু করলাম, যে এটা হচ্ছে একটা ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম। তুমি ইনপুট আউটপুট দিচ্ছ, ব্যাকএন্ডে এটার কোডিংটা আরেকজন তৈরি করে দিচ্ছে। ওয়ারেস যখন আমরা প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশনে ছিলাম, এটা কি কোনোদিনও সম্ভব ছিল যে আমি বসে বসে আমার ইনপুটটা চাবো, আউটপুটটা পেয়ে যাবো, অন্য কেউ বসে বসে কোডিং করবে? হয়নি। বাট এটা কোন প্রজন্ম থেকে? দেখো, চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মের ভাষা বা ভাষা মানুষের ভাষার মতো। এই ধরনের ভাষা উচ্চস্তরের ভাষার চেয়েও বোধগম্য এবং সহজ ব্যবহারযোগ্য। চতুর্থ প্রজন্মের ভাষাকে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে 4GL বলে। চতুর্থ প্রজন্মের ভাষা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, VHLL, অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি নামেও পরিচিত। বহুল ব্যবহৃত চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে SQL, নোমাড, RPG, III, ফোকাস, ইন্টেলেক্ট, ওরাকল, ভিজুয়াল বেসিক ইত্যাদি। ইন্টেলেক্ট, ওরাকল এবং ভিজুয়াল বেসিক, এগুলো ভিজুয়াল বেসিক এখন একটু কম ব্যবহৃত হয়, বাট ওরাকলটা একটা রেগুলেশন এনে দিয়েছে তোমার ডাটাবেস প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যেহেতু আমাদের টাইম ওভার, আমি আর যাব না। এই চতুর্থ প্রজন্মের ভাষার দিয়ে আমরা আজকে শেষ করব। পরে মিসকে মনে করে দিয়ে যে মিস, এই চতুর্থ প্রজন্মের ভাষার বাকি আমরা কিছুই পড়িনি, শুধু চতুর্থ প্রজন্মের ভাষা কি অতটুকু শিখেছি। বাট এই পর্যন্ত সবাই কি বুঝেছো মিস কি বোঝাতে চেয়েছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, Yes, miss. ওকে, থ্যাংক ইউ বাবারা।